সূর্যকে কল কাটতে বললেও কল কেটে দিল ইনার নিজে। ইনার ঘুম পুরোপুরি কাটেনি, তারপরও সে উঠে বসলো। কল লিস্ট থেকে খুঁজে খুঁজে ইয়াসের নাম্বারে কল মেলালো। ইয়াস ভার্সিটিতে যাওয়ার জন্য সবেমাত্র তৈরি হচ্ছিল। ইনায়ের নাম্বার থেকে কল এসেছে দেখে তাড়াতাড়ি রিসিভ করে কানে ঠেকালো। হ্যালো, পিয়াস কোথায়? ঘুমিয়ে আছে। পিয়াসের কাছে মোবাইল দে। পিয়াসের সাথে কথা বলবি তাহলে আমার মোবাইলে কল দিয়েছিস কেন? পিয়াসের মোবাইল নেই? এত কথা তোকে আমি বলতে পারিনি। আমি বলেছি মোবাইল পিয়াসের কাছে দিতে। ইয়াস বিরক্ত হয়ে পিয়াসকে ডাকলো। উঠে না পিয়াস। মেজাজ খারাপ হয় ইয়াসের। ইনায়া এইবার বলল, পিঠে খুব জোরে একটা কিল দে। কেন? দিতে বলেছি দিবি। সত্যি সত্যি দিল ইয়াস। জোরে একটা কিল দেয়। ধরফড়িয়ে উঠে বসে পিয়াস। কি হয়েছে বোঝার আগে ইয়াস হাতে মোবাইল ধরিয়ে দিয়ে রুমের বাইরে বেরিয়ে যায়। পিয়াস কি হয়েছে বোঝার চেষ্টা করে, তখনই শুনতে পাই, ব্যথা পেয়েছিস? পিয়াসের মোবাইলের দিকে তাকায়। মোবাইল কালপ্রিট দিয়ে সেভ করে রাখা নাম্বার চিনতে ভুল হয় না ছেলেটার। ইনায়া আপু কল করেছে। কিন্তু পিয়াসের কাছে কেন মোবাইল দিল তার ভাই? পিয়াস ধীরে ধীরে বলে, পেয়েছি তো। ভালো হয়েছে। তুমি মারতে বলেছ? সন্দেহ রাখিস না মনে। পিয়াস অবাক হয়। মারতে কেন বলেছে? অবাক হয়ে বলে, কেন? সূর্য আমাকে ঠিকভাবে ঘুমাইতেই দিচ্ছে না। পিয়াসের প্রথমে সূর্যের কথা মাথায় আসে না। সে বলে, সূর্য তো এতদিনও ছিল, আজকে হঠাৎ ঘুমাতে দিচ্ছে না কিভাবে? প্রেম করছি যে সূর্য, তার সাথে তার কথা বলছি। ও তাই বলো, কি হয়েছে? ঘুমালেই কল দেয়। আমি একবার রাজশাহী আসি, তারপর তোরে দেখব। কল কেটে দিয়েছি। ইনায়া পিয়াস জিজ্ঞাসা করতে চেয়েছিল রাজশাহীতে আসি মানে কি, কোথায় আছে এখন, কিন্তু জিজ্ঞাসা করতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হওয়ার জন্য উঠে পড়ল। দুইটা গাড়ি সাই সাই করে ভার্সিটির গেট পেরিয়ে প্রবেশ করলো। জারিফের গাড়ির সামনে সালসা বসে আছে। জারিফ একদমই আপুর দেওয়া আমানত চোখের আড়াল করে বাড়িতে রেখে আসার মতো ভুল করতেই পারে না। বাইক পার্কিংয়ে এরিয়ায় রেখে চারজন গিয়ে বসলো সবুজ ঘাসের ওপর। ইয়াস জারিফের কাছে জিজ্ঞাসা করলো, ইনায়া কোথায়? আমি জানি না তো ভাইয়া, শুধু বিড়ালটা যাওয়ার আগে রেখে গিয়েছে। পিয়াস বিড়ালটাকে কোলে তুলে নেয়। জারিফের দিকে তাকে জিজ্ঞেস করে, এটার কোনো নাম রেখেছে? হ্যাঁ, সালসা। কী নাম? সালসা। এটা কেমন নাম? আমিও জানি না। ইয়াস বিরক্ত হয়ে বলে, মেন্টাল মানুষের থেকে ভালো নাম রাখতেই পারে না। এই যে শুনুন। মেয়েলি কণ্ঠে চারজন সেদিকে তাকায়। আজকে প্রথমবারের মতো কোনো মেয়ে তাদের কথা বলতে এসেছে। ইয়াস বলে, বলুন। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই। এই বিড়ালটা কার? ইয়াস সহ তিনজন সালসার দিকে তাকায়। আমাদের। কোথাও পেয়েছেন? এত প্রশ্ন উত্তর আপনাকে কেন দিব? মেয়েটা ভয় পায়, আমতা আমতা করে তাকিয়ে থাকে। তাকিয়ে রয় ইয়াস। এবার মেয়েটা বলে, আসলে আমার একটা এমন বিড়াল ছিল, কিছুদিন আগে হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য জিজ্ঞেস করছি। পিয়াসের কোলে বিড়ালটা ছিল এতক্ষণ। মেয়েটা ডাকে, ডোরা এদিকে এসো। পিয়ার সাথে ঢিল করার সাথে সাথে বিড়াল দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মিউ মিউ করে ডাকতে থাকে। মেয়েটা হেসে বিড়ালটাকে কোলে তুলে নেয়। তারপর মোবাইল বের করে দুজনের ছবি দেখায় সবাইকে। তারপরে বলে, আসলে আমার ডোরা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। আমি অ্যাক্সিডেন্ট করি, ডোরা সাথেই ছিল। পরে সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়, আর ডোরা সেখানেই থেকে যায়। আমি পরে ওকে খুঁজে পাইনি। ইয়াস এবার নরম হয়ে আসে। সে মেয়েটার উদ্দেশ্যে বলে, শুনুন, আমার বান্ধবী পেয়েছিল, তাই তাকে জিজ্ঞেস করি, যদি আপনাকে দিয়ে দেওয়ার অনুমতি দেয় তাহলে আপনাকে দিয়ে দিব। মেয়েটা আমতা আমতা করে বলে, অনুমতি না দিলে দেবেন না? অনুমতি না দিলে আমাদের দেওয়ার ক্ষমতা নাই। আর আপনার নেওয়ার ক্ষমতা নেই। আর আপনার নেওয়ার ক্ষমতা আছে? মেয়েটা মন খারাপ না করেই সম্মতি জানায়। ইয়াস ইনায়ার নাম্বারে কল মেলায়। ঘুমিয়েছিল ইনায়া, তবে ঘুমটা হালকা হয়েছে কিছুক্ষণ আগে। আত্মীয় বাড়িতে এসে এতক্ষণ ঘুমিয়ে থাকা উচিত না দেখেই তোমাকে তো বললাম প্রেম আমরা কিছুদিন পর থেকে করব, তাহলে এখন আবার কল কেন করেছ? ইয়াস মোবাইল স্পিকারে দিয়ে রেখেছিল। প্রেম করার কথা শুনে নাক মুখ কুঁচকে ফেললো। বিরক্ত হয়ে বলল, তোর সাথে আমি প্রেম করব? ইয়াকথু। ইনা এইবার উঠে বসে। মোবাইল কান থেকে সরিয়ে সেভ করা নাম্বার দেখে দীর্ঘশ্বাস ফেলে। না, এইবার ইয়াস কল দিয়েছে। ইনা এবার নিজেই বলে, আমিও সেম সেম। ইয়াকথু। ইয়াস থতমত খায়। সামনের মেয়েটার দিকে তাকায়। মেয়েটা মোবাইলের দিকে আগ্রহ হয়ে তাকিয়ে আছে। ইয়াস ভেবেছিল মেয়েটা হয়তো ইনায়ের কথায় হাসছে, কিন্তু না, সেসবের কোনো খেয়াল নেই। ইয়াস কথা বাড়ালো না, সরাসরি বলল,
শোন, সালসাকে জারি ভার্সিটিতে নিয়ে এসেছে। এখানকার একটা মেয়ে বলছে সালসা তার বিড়াল। মেয়েটা প্রমাণও দিয়েছে। এখন বিড়ালটাকে নিয়ে যেতে চাইছে, কি করব? ইনায়া মনোযোগ সহকারে শোনে। ব্যাপারটা তার ভালো লেগেছে। ইনায়া তো রাজশাহীতে ফিরেই বিড়ালটাকে কোথাও ফেলে দিত, তার আগে মালিক পাওয়া গিয়েছে। এটা ভালো। ইনায়া বলল, মোবাইল স্পিকারে দে, মেয়েটা যেন আমার কথা শুনতে পারে। দেওয়া আছে, তুই বল। শুনুন মেয়ে, বিড়ালের যত্ন নেবেন। আমি বিড়াল বিদ্বেষী মানুষ। বিড়ালটা আমার সামনে এসে পড়েছিল, এভাবে হারিয়ে গেলে যাতা কাণ্ড। সাথে করে নিয়ে যান। মেক শিওর করবেন যেন বিড়ালটা কখনো আমার সামনে না পড়ে। নিয়ে যান। কল কেটে গিয়েছে। মেয়েটা ধন্যবাদ দিতে চেয়েছিল বোধহয়, কিন্তু দিতে পারল কই। মোবাইলের ওপাশে কে ছিল জানা নেই তার, তবে যে ছিল নিশ্চিত সুবিধার কেউ ছিল না। সে আর কথা বাড়ায় না, চারজনের মুখের দিকে তাকায়, মুখের কথায় ধন্যবাদ দিয়ে বিড়ালটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এখানে দাঁড়ানো রিক্স আর নেয় না। বিড়ালটা তার বান্ধবীর শেষ স্মৃতি, এটাকে সে কিভাবে হারাবে? অসম্ভব। কাকে নিয়ে যাওয়ার কথা হচ্ছে? আরহাম রুমে এসেছে, হাতে তোয়ালে, গায়ে সাদা গেঞ্জি আর চেক লুঙ্গি পরিহিত। ইনায়া আরহামকে কখনো এসবের আগে পড়তে দেখেনি, তবে ইনায়া কিছু বলে না এই বিষয়ে। সে বলল, সালসাকে? কাকে? বিড়াল। বাহ, আপনি বিড়াল পোষেন? জানতাম না তো। আমার নয়, তাহলে রাস্তায় পেয়েছিলাম, যার বিড়াল তাকে দিয়ে দিলাম। বাহ, আপনি আজকাল ভালো ভালো কাজ করছেন। আজে বাজে কথা বলবেন না। ঠিক আছে চলুন, বললাম না, ফ্রেশ হয়ে নিচে আসুন, গোসল করা দরকার। কিন্তু আমি কোন পোশাক নিয়ে আসিনি, কি করবো এখন? একটা ভালো কাজ করেছেন, আমি সাজসাকে ডেকে দিচ্ছি, ওর থেকে জামা কাপড় নিয়েন। একদম না, ইনায় নেওয়ার কখনো কারোর জিনিসে হাত দেয় না। আপনি গাড়ির চাবি দিন, আমি গিয়ে কিনে নিয়ে আসবো। এটা শহর নয় যেখানে সেখানে জামা কাপড় পাবেন। আর তাছাড়া আপনি এখানকার কিছু চেনেন? আজকালকার মতো সাজদারটা দিয়ে ম্যানেজ করুন। আপনার নেট কানেকশন এত স্লো কেন মিস্টার ভিলেন? বললাম না ইনায় নেওয়ার কারো পোশাক পরে না। আরহামের দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করলো। আসছে আমার মহারানী। কথা শুনলেই আরামের মেজাজ খারাপ হয়ে যায়। এই পাগলি নাকি তার বউ। এটা কোন দিক দিয়ে সত্য হলে আরাম পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। আরাম এবার বলল, তাহলে এই পোশাকে বাইরে যান, আমি দেখছি কি কি কিনে নিয়ে আসা যায়। আপনি যাবেন? আরও কোনো রাস্তা রেখেছেন? আমি যেতে পারতাম। আরাম গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে পুরো দরজা দিয়ে বাইরে যেতে যেতে বলল, হ্যাঁ আপনি গাড়ি চালিয়ে এখন কেনাকাটা করতে যান, আর সব সময় মতো যেতে থাকা নানির মেয়ে আমার মেয়ে বালি চাপা দিয়ে দিক। আর দেখ আরাম, এই আধপাগলি তোর কি অবস্থা করেছে। আরাম এর বাজে কথায় কান দেয় না ইনায়া। সবার কথায় কান দিলে ইনায়া নেওয়ার এই সহজে এই ইমেজ আর থাকবে না। ইনায়ের মুখে রুমের ভেতর থেকেই পানি ছেটালো, তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে সবাই খাচ্ছিল। আব্বু তালিব অসুস্থ থাকার কারণে রান্না করতে দেরি হয়েছে। ইনায়া নিচে নেমে সালাম দিল। লতিফা বেগমের বোধহয় একটু ভালো লাগলো। ইনায়া এবার লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আন্টি? সালমা বেগম ইনায়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাকে দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায়। তার সাজানো প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। আরহামকে বিয়ে করলে ওই গ্রামে রাজরানীর মতো থাকতে পারত, কিন্তু এই মেয়ের জন্য সব নষ্ট হয়ে গেল। আর তাছাড়া গতবার সালমা বেগমের খারাপের এই মেয়েটা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, সেটা তিনি নিশ্চিত। মনে মনে ভেবে রাখলো এই মেয়েকে তিনি ছাড়বেন না। লতিফা বেগম গম্ভীর গলায় বলল, খেতে বয়েন। ইনায়েরও মনে হলো খাবার খাওয়া উচিত, রাতে ঠিকমতো খায়নি, এখন খুব ক্ষুধা লেগেছে। তাছাড়া টেবিলের দিকে তাকিয়ে ক্ষুধা নাই হয়ে গেল। টেবিলে পরোটা, ভাত, গরুর মাংস রাখা। ইনায়া পরোটা আর মাংস এসব খায় না। তারপর সে বলল, খাবো না আন্টি, আমার পেট ভর্তি, বেশি কথা পছন্দ নয়, বইতে কইছি। ইনায়া বসলো। একদিন থাকবে এখানে, ঝামেলা করবে না একদমই। কী লাভ ঝামেলা করে, কোনো মতে একটু খেয়ে নেবে না হয়। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সে বসলে তাকে কম তেলে ভেজে রাখা একটি রুটি, একটি ডিম, পাউরুটির সাথে জেলি আর দুটো রুটি দেওয়া হলো। ইনায়া অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথমবারের মতো সে এতটা অবাক হলো, বুঝলো এই কাজ লতিফা বেগমের। এত এত ঝামেলার মধ্যেও ইনায়ের খাবারের কথা মনে রেখেছেন কিভাবে? ইনায়া কিছু বলল না। মা ব্যতীত এমন ব্যবহার সে কারোর কোথাও পায়নি। আজকাল মাও এসব বিষয়ে খেয়াল রাখে না। ইনায়া ধন্যবাদ দেওয়ার জন্য লতিফা বেগমের দিকে তাকিয়ে রইল, কিন্তু গলা দিয়ে মিষ্টি করে কথা বের হয় না তার। লতিফা বেগম বুঝলো, সে খেতে খেতেই বলল, বাড়ির বউ, এমনি শরীরের যা অবস্থা, সেইখানে আমি খাওয়ার দিকে নজর না দিলে আপনি ফু দিলেই উইরা যাইবেন। এমনি তাকায় দ্রুত খায়ালন, আব্বা আপনারে দেখবার চাইছে।
ইনায়া কিছু বলে না, নিরিবিলি খাওয়া শুরু করে। মিনিট খানেক পর লতিফা বেগম আবার জিজ্ঞেস করে, আরহাম কই? আমি জামা কাপড় নিয়ে আসিনি, তাই কিনে আনতে গেছে। সাজদা বা পাতার জামা কাপড় নিতা। ইনায়া কারো জিনিস ছুঁয়ে দেখে না, সেটা আর বললো না। থাক আন্টি। এতক্ষণ নীরব দর্শকের মতো খাবার খাচ্ছিল পাতা। কত সুন্দর ভালো আছে আনাস ভাই। পাতা শুধু শুধু কষ্ট পাচ্ছিল। এখন দুজনে সংসার করছে, আর তাছাড়া অভিনয় করতে করতে হয়তো ভালোবেসে ফেলেছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে খাবার আর গলা দিয়ে নামবে না। সে প্লেট নিয়ে টেবিল ছেড়ে উঠে চলে যায়। সময় রাত 8টা। লতিফা বেগম আর সাজদার মা খিচুড়ি রান্না করছে। পাশে দাঁড়িয়ে আছে ইনায়া। লতিফা বেগম বলেছে, শুধু শুধু দাঁড়িয়ে থাকলেও রান্নাঘরে থাকতে হবে না, মেয়েটার রান্না শেখাটা খুব দরকার। ইনায়া রান্না শিখে কি করবে সেটা আর বলতে পারলো না। মনকে বুঝ দেওয়ার জন্য ইনায়া এটা ভেবেছে যে প্রেম করলে রান্না বান্না করে খাওয়াতে হয়, এমন করলে ভালোবাসা বাড়ে। ইনায়ের দরকার লাগলে সূর্যকে রান্না করে খাওয়াবে। লতিফা বেগম ইনায়ের হাতে কিছু লিচু দিল। ইনায়া ভালো লাগলো কিছুটা। সময় কাটলে হাতের সাহায্যে ছিলে একটা মুখে পুড়তে লাগলো। পাতা আপু, আমার লগে একটু আসো তো। পাতা সবজি কাটছিল। রান্না বান্না তার খুব ভালোই আয়ত্তে। সবজি কাটা শেষে সেগুলি খিচুড়িতে দেওয়া হবে। পাতা বলল, এখন তো কাজ করছি আহির, খুব দরকার আছে। সালমা বেগম বলল, তুই যা, আমি কাটতেছি। পাতার আর কি করবে, অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। আব্দুর রহিম আজকে এখানেই থেকে গিয়েছে। ছেলেটা পাতার থেকে কথা তেমন বলেনি, টুকটাক যা একটু কথা হয়েছে। পাতার লোকটাকে দেখলেই খারাপ লাগে। রহিমের কোনো দোষ নেই, কিন্তু পাতা তো আনাস ভাইকে ভালোবাসে। আনাস যদি ইনায়াকে বিয়ে করে তাহলে পাতার দরকার লাগলে কখনোই বিয়ে করবে না, তবুও রহিমকে সে বিয়ে করবে না। ভাবতে ভাবতে আহিসাতে ছাদে পৌঁছালো দুজনে। চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছে। হঠাৎ আহি হারিয়ে গেল। পাতা কয়েকবার ডাকলো মেয়েটাকে, না সারা শব্দ নেই। পাতার এখন ভয় লাগা শুরু করলো। দূরে এশার আজান শোনা যাচ্ছে। পাতা ভাবলো ছাদ থেকে নেমে যাবে। ছাদ থেকে নামার সময় কিছু ডাকলো আরহাম। পাতার পা থেমে গেল। পেছনে তাকিয়ে দেখলো আরহাম ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাতা একটু এগিয়ে গেল। আরহাম মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার উপর অভিমান করেছিস তুই? কেন করব, করিসনি না, তাহলে কথা বলছিস না কেন? কই বলছি না। সকাল থেকে ইগনোর করছিস, তুমিও করছো। কখন? এসব তোমার এখন খেয়াল আসবে না ভাই। কে বলেছে? আরহাম এবার সিরিয়াস হয়। সে গম্ভীর হয়ে বলে, ইনায়া নেওয়ার মেয়েটা সবসময় নিজের লাভ লসের হিসাব করে। সেদিন আমি তাকে ফেলে চলে এসেছিলাম, এই জন্য প্রতিশোধ নিতে তোকে বলেছে। আমি আর একটা প্রেম করছি ইনায়ের সঙ্গে। মেয়েটার নামে একটা আইনি অভিযোগ আছে, যার কারণে মূলত আমার রাজশাহী যাওয়া। সেদিন ইনায়া বাইকে উঠেছিল। মেয়েটা যেন অপরাধ করতে না পারে সেই জন্য। ইনায়ের কথা শুনে তুই অভিমান করে মোবাইল কেটে দিলি। সত্যি সত্যি বলছি, ইনায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পাতা এবার গম্ভীর হয়ে বলে, সকালে তুমি ইনায়ের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলে? বাড়ির সবাই জানে আমি আর ইনায়ের স্বামী স্ত্রী। তাহলে ইনায়ের জামা কাপড় কে কিনবে বল? ইনায়ার তুমি প্রেম করছো না? একদম করছি না। আর ওই মেয়ের সাথে প্রেম করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এটা কেন বললে? ইনায়ার সাইকো যে, সে এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। বিশ্বাস করলে কি করতে? আমি তোকে ভালোবাসি। হ্যালো বন্ধুরা, নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি বৃষ্টির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।